প্রথমে দ্বিতীয়টা দেখে প্রথমে আছে বি, বিটাকে উড়িয়ে দিয়েছে, দিয়ে সি ডি ই এ, সি ডি ই এ বললো, বিটা গিয়ে কোথায় বসলো, এই এর শেষে বসলো। এর এবারে প্রথমে কে ছিল, সি, সিটাকে উড়িয়ে দিয়েছে, দিয়ে ডি ই এ বি, ডি ই এ বি এই চারটে বসলো, বসে সিটা কোথায় গেল, শেষে গেল। বোঝা গেছে কি, সেই একই সংখ্যা শুধুমাত্র বসেছে, এবারে শুধুমাত্র প্রথমটা শেষে চলে যাচ্ছে, তারপরেরটা প্রথমটা শেষে চলে যাচ্ছে। বোঝা গেছে কি, এটা এই লজিক কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে এই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, যেগুলো এগুলো করেছি সবগুলোই করা আছে, যেগুলো যে পিডিএফটা পাঠাচ্ছি সবগুলোই করা আছে, তোমরা শুধু বাড়িতে প্রথমে না দেখে চেষ্টা করো, তারপরে দেখো পাচ্ছ না যেটা সেটা দেখে করে নিও, সবগুলোই করা আছে। বুঝা গেছে? আচ্ছা সবগুলোই অ্যানসার করে দেওয়া আছে, বাড়িতে শুধু তোমরা প্র্যাকটিস করবে, প্রথমে না দেখে প্র্যাকটিস করবে, তারপর না এবারে না পারলে তখন দেখবে। আচ্ছা কি হলো, আমি সেন্ড করলাম গেল না কেন, গেছে কি হলো ব্যাপারটা, তোমরা কি জাদু করে দিলে না তো? আচ্ছা এবারে গেছে, গেছে তো? তাহলে বর্ণ সিরিজ কিন্তু শেষ, এবারে সম্পূর্ণ নিজেদের প্র্যাকটিসের উপর, তারপরে নিজেরা প্র্যাকটিস করবে, যেটা না পারবে গ্রুপে পাঠাবে, দরকার হয় একটা দুটো সে ক্লাসে হবে, ঠিক আছে ক্লাসে তো অবশ্যই হবে, কিন্তু এগুলো ওই বাড়িতে করলে আর এখানে টাইমটা নষ্ট হয় না, বাড়িতে করবে, যেটা পাচ্ছ না একটু লিখে পাঠিয়ে দেবে, সেন্ড করে দেবে গ্রুপে, করিয়ে দেওয়া হবে, তাহলে এখানে আর এখানে টাইম যাবে অনেকটা, এখানে নতুন কিছু শিখলেই ভালো হয়। আচ্ছা এবারে ভূগোল হোক নাকি? আচ্ছা ভূগোলে কতদিন বলেছিলাম বলো, এ বলো তোমার নাম কি, হ্যাঁ শিবানী, আচ্ছা বলো ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? কেন, কে বারণ করেছে, কে, আমি বারণ করেছি? কান ধরে দাঁড় করে দেবো, ইন্দিরা কল। আচ্ছা এ বলো জ্যোতির্ময় বলো, জ্যোতির্ময় নামটা সহজে মনে থাকবে, আমার বন্ধুর নাম ছিল ওই জন্য, মানে বন্ধুর নাম। হ্যাঁ বলো ভারতের পূর্বতম বিন্দুর নাম কি, কথা বলো না। আচ্ছা আমি বলে দিচ্ছি, আচ্ছা ওটা কি কনফিউশন হচ্ছে, আমি বলে দিচ্ছি, বলো পূর্বতম বিন্দুর নাম বলো, বলো পূর্বতম বিন্দুর নাম বলো, তোমার নাম কি, তোমার নাম কি আগে বলো, আমি বললাম তোমার নাম কি বলে, বাবলু বলো, অরুণাচল প্রদেশের কিবিথু। আচ্ছা পশ্চিমতম বিন্দু বলো, যাকে বলবো সে তোমাকে দাঁড় করিয়ে দেবো, বলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, ইন্দিরা পয়েন্ট। দাঁড়াও শোনো আগে বলছি ভালো করে, যাকে বলবো সে বলবে, না বললে অন্য কেউ, এত বেশি কথা নয়, ক্লিয়ার হবে না কোনোটাই, তখন ক্লিয়ার হবে না, বলো। আচ্ছা ম্যাপটা টাঙাই, এ বলো তোমার নাম কি, সুমঙ্গল, বলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, কন্যাকুমারিকা, গুড। তাহলে আমি বলেছি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে কি হবে, ভারতের দক্ষিণতম বিন্দু হবে ইন্দিরা পয়েন্ট। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা আগে পিডিএফ পাঠিয়েছিলাম, বুঝিয়েছিলাম তোমাদের, ওটা আমি রিসেন্ড করব, তোমরা ওটা পড়ে নেবে, যারা নতুন এসছো সব বুঝিয়ে দিয়েছি, পরে আবার সময় হলে বোঝাবো, ঠিক আছে, কিন্তু তোমরা পড়ে নেবে। তাহলে ভারতের উত্তরতম বিন্দু কি হলো, এটা কনফিউশন দেখো না এদিকে, উত্তরতম বিন্দু ইন্দিরা কল, দক্ষিণতম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু, ভারতের পশ্চিমতম বিন্দু তাহলে গুজরাটের গুয়ার মোতা, কোথাও থাকে ওটা মোতা, কোথাও থাকে মোটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, গুজরাটের গুয়ার মোতা হয়ে গেল। আচ্ছা এরপর কি বললাম, এটা তো ভারতের দক্ষিণতম বিন্দু, কিন্তু এটা সমুদ্রের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরে, ভারতের মূল ভূখণ্ড
ভূখণ্ড মানে যেটা স্থলভাগের সঙ্গে যুক্ত, তাহলে এটা ভারতের দক্ষিণতম বিন্দু, কিন্তু মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হবে কন্যাকুমারিকা। বোঝা গেছে? এইটা ভুলিয়ে যায়, মাথায় যেন থাকে। ভারতের দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট, ভারতের মূল, এদিকে কথা বলো না, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে কন্যাকুমারিকা। ঠিক আছে? আবার যদি পরীক্ষায় ওরকম অপশন থাকে যে ভারতের দক্ষিণতম বিন্দু, এখানে ইন্দিরা পয়েন্ট নেই, আছে কে? কন্যাকুমারিকা, তখন কন্যাকুমারিকা। বোঝা গেছে? কম্পিটিটিভ পরীক্ষায় ওরকমই অনেক ক্ষেত্রে অপশন দেখে অ্যানসার করতে হয়। বোঝা গেছে? পুরোপুরি সঠিক অ্যানসার অনেক সময় থাকে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হয়ে গেল। এবারে বলো আচ্ছা, পুরো এটা তো ছিল। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন রেখা? ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন রেখা? বলো। ভারতের পূর্ব পশ্চিম কোনটা? এইটা আর এইটা। তাহলে এইটা আর এইটাকে ভাগ করলে কোন দিক দিয়ে যেতে হবে? এই দিক দিয়ে তো। তাহলে কর্কটক্রান্তি রেখা কি এই দিক দিয়ে গেছে? তাহলে কোন কে হবে? কে হবে? এটা আমি বহুবার বলেছি যে এটা অনেকের ভুলিয়ে যায়, এটা ভালো করে বোঝো, বহুবার বলেছি। তুমি বলো। বহুবার বলেছি, তাও ভুল বলছো। বলো, কে পারবে এটা? তুমি বলো, তোমার নাম কি? রবি। আচ্ছা, বলো। রবি নাম সহজে মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, কেউ পারছো না? বারবার বলেছি এটা ভারতের মাঝখানে, ভারতকে দুভাগে ভাগ করেছে পূর্ব পশ্চিমে। এটা হচ্ছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এইটা আর 82 ডিগ্রি নিয়ে অনেকবার বুঝিয়েছি, মনে পড়েছে? যে 82 ডিগ্রি হচ্ছে ভারতের প্রমাণ সময়, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। আর ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটা আবার ওই জন্য আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখা আজকে বোঝাবো, এই জায়গাটা তোমাদের খুব ভুল হচ্ছে। আচ্ছা, এবারে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন রেখা? মাঝামাঝি ভাগ করেছে কে? জোরে বলো। দ্রাঘিমা রেখা। এ বলো, গুরুপদ, গুরুপ্রসাদ বলো। ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন রেখা? তুমি আগের দিন ক্লাস করোনি কেন? হ্যাঁ, কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলো। ভারতকে উত্তর দক্ষিণে পারবে না? সোজা, এত পড়নি কেন? কান ধরে দাঁড় করিয়ে দেবো আমি এবার। ঠিক আছে? ওই সব শুনবো না। পড়তে এসছো এত কষ্ট করে, এত দূর থেকে না পড়েছো, আমি গতদিন এত গলা চেঁচালাম, আমার পুরোটাই তো বিতা হলো। বলো, এ বলো। কে তুমি পড়নি কেন? পড়ছো না কেন? এখন থেকে না পড়লে পরে আর এই হবে না, এখানেই শেষ হয়ে গেল। তাহলে বিষুব রেখা হবে? জিনিস, হ্যাঁ? বিষুব রেখা না, খুব জেনুইন জিনিস। কর্কটক্রান্তি, কর্কটক্রান্তি রেখা গোটা রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে 8টা। তোমার নাম কি? তোমার দিশা। বলো, কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? গুজরাট, রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ছত্তিশগড়। এলোমেলো হবে বললে এলোমেলো হবে, হিসাব হবে। ঠিক আছে? আমি পরপর ম্যাপ দেখিয়ে বলে দিয়েছি। এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এই যে পরিষ্কার লেখা আছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা দেখো তো, এই যে গেছে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, ম্যাপ দেখে করতে হবে। গুজরাট, তারপর রাজস্থানের উপর দিয়ে গেছে অল্প জায়গা, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, এদিকে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, তারপর ত্রিপুরা, তারপর মিজোরাম। পরপর, এবং বইতেও পরপর লেখা আছে, আমি যে পিডিএফ পাঠিয়েছি লেখা আছে সুন্দর করে। না পড়লে তোমাদের দোষ, আমার কিছু নয়। আচ্ছা, এ বলো, ভারত কততম পৃথিবীর আয়তনের দিক থেকে কত বৃহৎ, মানে আয়তনের দিক থেকে কততম দেশ? পড়ে আসবে, আমি পরের দিন আমার ক্লাসে পড়া করে আসবে, নইলে আমি দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ, যে পড়বে না আমি দাঁড় করিয়ে দেবো বলে দিলাম। ঠিক আছে? ওগুলো আমি শুনবো না। পড়তে এসো, ভালো করে পড়ো এই সময়। কারণ বলে দিচ্ছি, এখন থেকে ভালো করে পড়লে এইবারেই পুলিশের মানে এমনি প্রচুর নিয়োগ হবে, মোটামুটি পারবে আশা করি।
আর এখন থেকে এরকম করলে এই জিনিসগুলো আর জীবনে শেখা হবে না, বলে দিলাম। প্রথম থেকে এরকম করলে চাপা পড়ে গেল, যেদিনের কাজ সেই দিনই করে এসো। কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় এসছো তোমরা, আর ওই বলে বলে পড়ানোর জায়গায় আসোনি যে স্যার বকে বকে পড়াবে, স্যার মেরে মেরে পড়াবে, স্যার বলবে তবে পড়বো। স্যার যেটা বলবে না সেটাও এবার পড়তে হবে। এবারে আমাদের সঙ্গে তোমার স্কুলে আর কম্পিটিশন হচ্ছে না, বাবা মার সঙ্গে কম্পিটিশন হচ্ছে না যে বাবা বকলে মা বকলে তবে পড়বো। আগে বাবা মার সঙ্গে আর স্যারের সঙ্গে কম্পিটিশন হতো, বন্ধুর সঙ্গে নয়। এবারে বন্ধুদের সঙ্গে কম্পিটিশন হবে, বুঝতে পেরেছো? আগে বাবা মার সঙ্গে কম্পিটিশন হতো, কত মারতে পারে দেখি তারপর পড়বো, ঠিক আছে, কত বকতে পারে দেখি তারপর পড়বো। ও গল্প পেয়ে গেছে। এবারে হচ্ছে তোমার ভবিষ্যৎ গঠনের জন্য তুমি পড়বে, এখানে আর কেউ বলবেও না। আর তুমি না পড়লে তোমার ওই ট্রেনে রাত্রি সকাল ভোর 5টায় যেতে হবে আর রাত্রি 10টায় ফিরতে হবে, সূর্যের আলো দেখতে পাবে না বেশিরভাগ দিন। আর একবার চাকরি পেলে জানবে, কম বয়সে পেলে তো আর কোনো কথা নেই, যাই পাও কোনো চাকরি অসুবিধা মানে কষ্টের নয়। বলে একটা কথা বলে দিলাম, কোনো চাকরি কষ্টের নয়, শুধুমাত্র মনে হয় এটা তুলনামূলক ভালো, ওটা তুলনামূলক একটু কম কষ্ট। চাকরি পাওয়া মানে জীবনটা কত সুন্দর হবে বুঝতে পারছো না। টাকা অনেক জায়গায় অনেক বেশি পাবে, ব্যবসা করলেও তোমার অটো চালকরা দিনে মাসে 35-30 হাজার টাকা ইনকাম করে। তুমি গ্রুপ ডি চাকরি করলে হয়তো 20-25 হাজার টাকা বেতন পাবে, কিন্তু ওর জীবন আর তোমার জীবনের মধ্যে দেখবে, ও বেরোলে লোক কি বলবে আর তুমি বেরোলে লোক কি বলবে, বুঝতে পেরেছো? এমনি বুঝতেই পারবে, যে বেরোলেই বুঝতে পারবে কিছু একটা করে, বোঝা গেছে? আর ওর লাইফের কেমন ভাবে চলে সেগুলো আর সবকিছু মানে বলা যায় না, বলা উচিত নয়, বোঝা গেছে? অতএব কোনো চাকরি এর নয়, কষ্টের নয়। সে পুলিশ হয়তো তুলনামূলক অন্যান্য চাকরির থেকে একটু সমস্যা দেয়, কিন্তু কষ্টের তো নয়। হয়তো অন্য চাকরির থেকে কেউ কেউ হয়তো একটু করতে চায়, যারা তারা একটু অ্যাভয়েড করে, কারণ কি ওখানে অনেক ঝামেলা থাকে। আবার অনেকের শখ থাকে পুলিশ হবে, প্রচুর লোকের শখ থাকে, আর্মি তো প্রচুর লোকের শখ, সেটা অনেক একটা সম্মানের, যথেষ্ট সম্মানের জায়গা। যাই হোক, অতএব এই বয়সে যদি তাড়াতাড়ি পাও, যারা একটু পড়বে বলে দিচ্ছি তারা চাকরি পাবে। তুমি তোমার ভবিষ্যতের জন্য এখানে এসছো, এখানে আর মারপিট মারধর এগুলোর কিছু নয়। এবার কোনো কোনো স্যার থাকবে একটু ধরো বকাবকি করবে, একটু করবে, তাদের সেই স্যারেদের মধ্যে আমিও পড়ি, একটু বকাবকি করি আর দাম পড়াই, বোঝা হিসেবে। কিন্তু অনেক স্যার আবার কিছু বলতে ভালোও লাগে না, সত্যি কথা, কিন্তু তোমাদের পড়ানোর জন্য একটু বলতে হয়। এবারে দায়িত্ব তোমাদের, একটু খেয়াল করবে যারা বারাহাতে মেশে থাকে, কারোর বন্ধু বান্ধব, শুধু খেয়াল করবে পরে কি রকম, একদিন এসে দেখে যাবে যারা যাদের বন্ধু বান্ধব মেশে থাকে। তুমি মেশে থাকো তো কোথায়? প্রশান্তর মেশে থাকো, আচ্ছা দেখেছো তো কেমন পড়াশোনা হয়? যারা মেশে থাকে, যারা থাকো না, ঠিক আছে, বন্ধু বান্ধবের মেশে এসে ঘুরে যাবে, মেশে কি হয় একবার দেখবে। অনেকের ধারণা আছে মেশে মনে হয় শুধু ঘোরে, আড্ডা মারে, মদ খায়, বিড়ি খায়, এইসব অনেকের ধারণা আছে, ঠিক আছে, হোস্টেলে মেশে এইসব হয়, একদম ভুল ধারণা। সেও হয়, মানে অনেক ছেলেপুলে, ইয়াং ছেলেপুলে থাকলে অনেক কিছুই হয়, কিন্তু পড়াশোনা ভালো জিনিসটা না, খারাপ জিনিসটা নেবে না, পড়াশোনাটা কেমন হয় দেখবে। দিন রাত বই নিয়ে বসে আছে, বিশেষ করে এখন, আগে প্রচুর ফাঁকি দিত ছেলেরা, এত সিরিয়াসনেস ছিল না। এখন ছেলেদের মধ্যে সিরিয়াসনেস দেখলে তুমি অবাক হয়ে যাবে। যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে জ্বালায়, সিরিয়াসনেসটা এসছে জ্বালায়, কারণ কোনো চাকরি নেই, আমাদের রাজ্যের কোনো চাকরি ছিল না এতদিন, সবাই মানে পড়াশোনা করে হাহাকার করছে, সেই জন্য ওরা বাধ্য হয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে ছেলেরা একটা চেষ্টা করছে যে পুলিশ আর্মি এটা ওটাই কোথাও একটা ঢুকে যায়। উচ্চ মাধ্যমিক দিয়ে কারা পড়া শুরু করছে? বেশিরভাগ বেশিরভাগ উচ্চ মাধ্যমিক দিয়ে ডিফেন্স লাইনে যাওয়ার জন্য পড়া শুরু করছে, তাই নয় কি? বেশিরভাগ উচ্চ মাধ্যমিক দিয়ে ডিফেন্স লাইনে যাচ্ছে, কেন যাচ্ছে? প্রচুর ভালো ভালো ছেলে চলে যাচ্ছে, সায়েন্সের, পিওর সায়েন্সের ভালো নাম্বার পেয়ে ভালো পেয়ে, আমার জানা 3জন ছেলে, আমার মেসের 2জন, আমার একজন ভাই, পিওর সায়েন্সে আমার একজন ভাই অঙ্কে মাধ্যমিকে 100 পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে 100 পেয়েছে, আবার উচ্চ মাধ্যমিকও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, এখন পুলিশের কনস্টেবলের চাকরি করছে। কি করবে? চাকরি নেই তো, তুমি কতদিন বসে থাকবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য খুব ভালো ভালো ছেলেরাও ঢুকে যাচ্ছে, বাধ্য হয়ে ঢুকে যাচ্ছে, ওই জন্য বলছি। আর মানে আগে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত
পড়া এই চাকরির পরীক্ষা কেউ জানতো না, চাকরির পরীক্ষা কি বেশিরভাগ জন। কলকাতার দিকে ছেলেগুলোরা একটু অ্যাডভান্স ছিল, তারা হয়তো জানতো, গ্রামের দিকে ছেলেগুলোরা জানতো না। যে তোমরা এখন জেনেছো এই যে সবাই অ্যাডভান্স হয়ে গেছে বলে তোমরাও অ্যাডভান্স হয়ে গেছো, তোমরা সত্যি অ্যাডভান্স যে এই এখন থেকে পড়তে এসছো। আমরা যখন গ্র্যাজুয়েশনে শুরু করি তখন আমরা জানতাম না চাকরি পরীক্ষা কি জিনিস, কারণ তখন এই চাপটা ছিল না। এখন ভয় চলে এসেছে যে চাকরি কিছু একটা পেতে হবে, আর মোবাইল এসে সবাই সব কিছু জেনে গেছে, সেই জন্য এত অ্যাডভান্স। আর তোমাদের সেই অ্যাডভান্স তাল মিলিয়ে চলতে হবে, এর সঙ্গে তাল মিলিয়ে চললে টিকবে, এর সঙ্গে তাল মিলিয়ে না চললে হারিয়ে যাবে, সোজা কথা। আর একবার পড়াশোনা শুরু করার পর আর পরবর্তীকালে কোনো কাজে যেতে পারবে না, বোঝা গেছে? কোনো কাজে গেলে নিজের আত্মসম্মানে লাগবে, আর লোকও পেছনে লাগবে, এতদিন ঘুরে ঘুরে এসে বাবার টাকা নষ্ট করে এবারে কাজে যাচ্ছে, সেখানে মাথায় রাখবে, সবকিছু মাথায় রেখে পড়াশোনা করো, এখন থেকে বারবার বলছি। ওই জন্য বলছি যাদের বন্ধু বান্ধব মেসে আছে একবার ঘুরে যাবে, ঘুরবে দেখে পড়াশোনা কেমন হয়। আচ্ছা এবার বলো, ঠিক আছে, ভারতের বৃহত্তম, বলো তো ভারতের কতগুলি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো তুমি বলো। আচ্ছা বলো, তুমি বলো ঝাড়খণ্ডের রাজধানী কি, তুমি পারবে? পারবে না, এগুলো মুখস্থ করবে, পাঠিয়ে দিয়েছি পিডিএফ, আবার পাঠিয়ে দেবো, বলো। রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, আজকেই তো যে মেসেজ করলো রাঁচিতে গেছে, কার কে মা অসুস্থ নাকি, যাই হোক, তাহলে এবার বলো, তুমি বলো ভারতের রাজধানী কি। হ্যাঁ দাঁড়াও, যাকে আমি বলেছি বলো, নিউ দিল্লি, ঠিক আছে, দিল্লি বলে দিলে কিন্তু হবে না, বলে দিলাম। আচ্ছা বলো বিহারের রাজধানী কি, যাকে জিজ্ঞাসা করবো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো অসমের রাজধানী কি। যেটা জানি না আমি ওই লোকেরটা জানি, বুঝতে পেরেছো তো, মনে হয় লোকেরটা জানি নয়, ওইটা জানি, ওই জন্য তাড়াতাড়ি বলে দিই, পরেরটা পারবো কি পারবো না। হ্যাঁ তাহলে কি, শিলচর, দিসপুর, ঠিক আছে, আর গুয়াহাটি অনেক গুরুত্বপূর্ণ শহর। এগুলো দিয়েছিলাম তো আমি, ভিডিও গুলো দিয়েছিলাম, ভিডিওতে সব ছিল না, পরে আমি বলে দিয়েছিলাম, সব ভিডিওতে শেষে বলে দিয়েছিলাম এগুলো, তাহলে মুখস্থ করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবারে আজকে পাঠিয়েছি, দেখো তো, আজকে একটা পিডিএফ, 3টে পিডিএফ পাঠিয়েছি, তাড়াতাড়ি শেষ করবো। প্রথমে আগের দিন ভারত সম্পর্কে হয়েছে। আচ্ছা আজকে পৃথিবী সম্পর্কে যে প্রথম এটা আছে, দেখো তো, মহাশূন্য থেকে পৃথিবী, এই পিডিএফটা খোলো, এটা অনেক কিছু আছে, আমি যেই জায়গাগুলো বলবো যেগুলো তোমাদের দরকার সেইগুলো পড়বে, কারণ এটা সব কিছু দরকারও নেই, পৃথিবী সম্পর্কে প্রাথমিক ধারণাটা দরকার, হ্যাঁ কম্পিটিটিভের জন্য। এবারে তারপর আর কিছু জিনিস দরকার, সেগুলো আগে করিয়ে দিই, তারপরে এগুলো বই থেকে দিচ্ছি, এরপরে আমাদের সেন্টারে নোটস দেবো, এগুলো বই থেকে দরকার বলে আমি বই থেকে দিচ্ছি, সেন্টার দিচ্ছি না, বোঝা গেছে? এগুলো দিচ্ছি, এগুলো দরকার হয় খাতায় তুলে নেবে, অল্প জায়গায় যেগুলো আমি দাগ দেওয়া আছে ওইগুলো আমি বলে বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে যে মহাশূন্য থেকে পৃথিবীর দৃশ্য আর পৃথিবীর আয়তন ও আকৃতি, তাই না? আচ্ছা প্রথমে দিয়েছে দেখো ওই যে আমাদের প্রথম মহাকাশচারী মানুষকে ইউরি গাগারিন, তাই না? তার প্রথমে চাঁদে গিয়েছিল কারা, নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন। আর ভারতের প্রথম মহাকাশচারীকে রাকেশ কি শর্মা, ঠিক আছে, বুঝে গেছে আমি কি বলতে চাইছি, কি বলতে চাইছি ও বুঝতে পেরেছে, ঠিক আছে, তাহলে রাকেশ শর্মা। যাই হোক ওগুলো নিয়ে বেশি নয়, এবারে মহাকাশ থেকে পৃথিবীকে কি রকম দেখায়, যেমন সরি মহাশূন্য থেকে মহাকাশকে কি রকম দেখায়। দেখো আমরা এখান থেকে মহাকাশকে দেখছি বা ওই একে দেখছি কি রকম নীল রঙের, কিন্তু মহাশূন্য থেকে ওইখানে দেখলে কালো দেখায়, বুঝলে? আচ্ছা কারণ ওখানে আলো বিচ্ছুরিত হয় না, বুঝলে, অনেকটা জায়গায় তো গ্যাপ, ওখানে আলো বিচ্ছুরিত হয় না, এটা দেখে রাখবে, এটা পরীক্ষায় আসে। এবারে আরেকটা জিনিস আছে, তাহলে আমি আগে এটা পরে আছে, আগে বলে নিই যে পৃথিবীর আয়তন বা পৃথিবীর ক্ষেত্রফল কত, পৃথিবীর আয়তন যেটা, ক্ষেত্রফল সেটা, বুঝলে, কারণ আমরা পৃথিবীর উপরের পৃষ্ঠে থাকি,
ওই জন্য পৃথিবীর আয়তন বলুক ক্ষেত্রফল বলুক একই জিনিস। বোঝা গেছে? কত 51,49,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর 51 আছে এখানে 51,49,00,000 শেষে আছে। আমি আগে বললাম এই কারণে যে পৃথিবী চাঁদের থেকে কত গুণ বড়। ঠিক আছে? তাহলে পৃথিবী চাঁদের থেকে 50 গুণ বড়। এখানে দাগ দেওয়া আছে, লেখা আছে আমার পিডিএফ এ। এগুলো দরকার খাতায় তুলে নিতে পারো, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, সেই জন্য চাঁদ থেকে পৃথিবী থেকে চাঁদকে যত বড় দেখায়, চাঁদ থেকে পৃথিবীকে তার থেকে অনেকটা বড় দেখায়, তাই না? পৃথিবী বড়